হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি ক্লাস 8-এর জন্য প্রথম ভিডিও শুরু করলাম। ক্লাস 8 সেকেন্ড সামেটিভ ইভলিউশন জিওগ্রাফি এক্সাম রায় মার্টিন কোশ্চেন ব্যাংক 2026-এর যে প্রথম স্কুল আছে, অর্থাৎ বালুরঘাট গার্লস হাই স্কুল, তার যে সমস্ত জিওগ্রাফির কোশ্চেনগুলো আছে পুরো মডেলটাই কভার হয়েছে এই ভিডিওতে। দেখে নাও অ্যান্সারগুলো। একের দাগের একে দেখো, উত্তর গোলার্ধে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষরেখাংশের মধ্যবর্তী অঞ্চল কোন বায়ু প্রভাবিত হয়? অপশান এ হবে রাইট অ্যান্সার, আয়ন বায়ু প্রভাবিত হয়। 2 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো কি? অপশান বি হবে রাইট অ্যান্সার, ওরিনোকো নদীর উপনদী। কার উপর সৃষ্টি হয়েছে? চুরুনের উপর সৃষ্টি হয়েছে। এটি মূলত ক্যারনি নদীর উপনদী, কিন্তু এখানে অপশান আছে ওরিনোকো নদীর উপনদী। ঠিক আছে, অপশান বি হবে এখানকার মতে রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন দেখো, গোধূলি অঞ্চল নামে পরিচিত কি? সেলভা অঞ্চল। অপশান সি হবে রাইট অ্যান্সার। 4 নম্বর দেখো, বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয়। অপশান বি হবে রাইট অ্যান্সার, কিউমুলোনিম্বাস মেঘ থেকে। 5 নম্বর কোশ্চেন দেখো, ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতমালার মধ্যে আছে কি? অপশান বি হবে রাইট অ্যান্সার, ম্যাটোগ্রাসো মালভূমি। 6 নম্বর কোশ্চেন দেখো, বাণিজ্য বায়ু বলা হয় কাকে? অপশান এ হবে রাইট অ্যান্সার, আয়ন বায়ুকে। এবার 2.1-এ দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। গাছপালা ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প বাতাসে যুক্ত হয়? গাছপালার প্রচ্ছেদন প্রক্রিয়া, অর্থাৎ বাষ্পমোচন যেটা করে, সেই প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প বাতাসে যুক্ত হয়। তাহলে এখানে অ্যান্সার হবে প্রচ্ছেদন। 2 নম্বর দেখো, ড্যাশ মালভূমি আমাজন ও লা প্লাটা নদীর জল বিভাজিকা হিসেবে অবস্থান করেছে? ব্রাজিল মালভূমি। তাহলে এখানে অ্যান্সার হবে ব্রাজিল মালভূমি। 3 নম্বর শূন্যস্থান দেখো, উত্তর আমেরিকা মহাদেশটি এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে ড্যাশ প্রণালী? এখানে অ্যান্সার হবে বেরিং প্রণালী। নিচে অ্যান্সারটা দেওয়া আছে, দেখে নেবে। 4 নম্বরে দেখো, অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে ড্যাশ নদীর উপর? অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে চুরুন বা ক্যারনি নদীর উপর। 5 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর বৃহত্তম মাংস শিল্প কেন্দ্রের নাম হলো কি? এখানে অ্যান্সার হবে শিকাগো। আমেরিকার শিকাগো হচ্ছে পৃথিবীর বৃহত্তম মাংস শিল্প কেন্দ্র, যাকে হচ্ছে কসাইখানা বলা হয়। এবার 6 নম্বর দেখো, জলকণা ও তুষারকণার মিশ্রিত রূপ হলো কি? স্লিট। রাইট অ্যান্সার হবে স্লিট। এবার 2.2-তে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলেছে। একে দেখো, শিকাগো, শিকাগোর সঙ্গে কী হবে? সিতে যেটা আছে খ স্তম্ভে, বৃহৎ লৌহ ইস্পাত কেন্দ্র, শিকাগো গ্যারি যেটা। আর 2 নম্বরে দেখো, শুধু শিকাগো থাকলে কিন্তু যদি মাংস রপ্তানি কেন্দ্র বা উৎপাদন কেন্দ্র বা কসাইখানা থাকতো, সেগুলো হতো। এবার 2 নম্বর, যেহেতু শিকাগো গ্যারি বলছে তাই বৃহৎ লৌহ ইস্পাত কেন্দ্র। এবার 2 নম্বরে দেখো, মেসাবি কি? মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ আকরিক খনি। ডিটটা হবে, ডিটটার সঙ্গে মিলবে এটা। 3 নম্বরে দেখো, ডেট্রয়েট, ডেট্রয়েট কি? বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। এর সঙ্গে 3-এরটা মিলবে। 4 নম্বরে দেখো, মন্ট্রিল, মন্ট্রিল কি? বির সঙ্গে মিলছে, উল্লেখযোগ্য ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। এবার 2.3-তে দেখে নাও, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে। একে দেখো, কোন মেঘের অপর নাম বাম্পি ক্লাউড? স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম হচ্ছে বাম্পি ক্লাউড। 2 নম্বরে দেখো, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদটির নাম কি? অ্যান্সার হবে, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো সুপিরিয়র। 3 নম্বর দেখো, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি? রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম চিনুক। অ্যান্সার হবে চিনুক। তবে ইস্টার্ন এশিয়া কি? দক্ষিণ আমেরিকা, আর্জেন্টিনা ও উরুগুয়ের বিস্তীর্ণ পম্পাস তৃণভূমি অঞ্চলে পশুচারণের ভূমি বা পশুপালনের বড় বড় খামারগুলিকে ইস্টার্ন এশিয়া বলা হয়। অ্যান্সারগুলো ভালো করে পড়বে, মোটামুটি মনে থেকে যাওয়ার কথা। প্রত্যেকটা অ্যান্সার ভালোভাবে দেওয়া আছে। এবার 3-এর দাগে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অনাধিক 30টি শব্দ বলেছে, মানে অনাধিক মানে কি? 30টির বেশি হবে না, 30টির মধ্যেই। 1-এর দাগে দেখো, বাষ্পীভবন ও ঘনীভবন বলতে কি বোঝো? বাষ্পীভবন কাকে বলে? যে প্রক্রিয়ায় কোনো তরল পদার্থ তাপ গ্রহণ করে ধীরে ধীরে গ্যাসীয় বা বাষ্পীয় অবস্থায় পরিণত হয় তাকে বাষ্পীভবন বলে, যেমন জল ফুটলে হয়। এটি তরলের উপরিভাগ থেকে যে কোনো তাপমাত্রায় ঘটতে পারে। এর উদাহরণ কি? জল ফুটলে হতে পারে কড়াইতে, বা এছাড়া উদাহরণ কি দেওয়া আছে এখানে দেখো, ভেজা কাপড়ে রোদে দিলে জল শুকিয়ে যায়, এটা উদাহরণ। এবারে ঘনীভবন কি? কন্ডেনসেশন কি? যে প্রক্রিয়ায় কোনো বাষ্পীয় পদার্থ তাপ বর্জন করে পুনরায় তরল অবস্থায় ফিরে আসে তাকে ঘনীভবন বলে। এটি বাষ্পীভবনের ঠিক বিপরীত প্রক্রিয়া।
উদাহরণ কি, শীতের সকালে ঘাসের উপর শিশির জমা, এটা একটা ঘনীভবন। অর্থাৎ বাষ্পীয় পদার্থ তাপটাকে বর্জন করে দিচ্ছে, মানে বাষ্প হয়ে আকাশে মেঘ আকারে বা অন্য কিছু আকারে উঠলো, জলে বাষ্প আকারে, সেটা যখন তাপটা বর্জন করে দিয়ে আবার যখন ভূপৃষ্ঠে ফিরে আসছে, তখন সেটাকে কি বলছে, ঘনীভবন বা কন্ডেনসেশন, যেটা জলচক্রেও পড়েছো আগের ক্লাসে হয়তো। এটি বাষ্পীভবন ঠিক বিপরীতে শীতের সকালে ঘাসের উপর শিশির জমায়ের উদাহরণ। এবার 2 নম্বর কোশ্চেন দেখো, উত্তর আমেরিকা মহাদেশের মোট দেশের সংখ্যা কয়টি? উত্তর আমেরিকা মহাদেশের মোট দেশ আছে 23টি দেশ রয়েছে। এবার 3 নম্বরের কোশ্চেন দেখো, কানাডার শিল্প অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? কানাডার শিল্প অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায়, প্রধান কারণগুলি হলো নিচে দেওয়া হলো। এখানে একটু বড় বড় করে লেখা আছে, পড়ার চেষ্টা করবে ভালোভাবে, যতটা মনে থাকে ততটাই লিখবে। হিমবাহের প্রভাব, অপশান পয়েন্টগুলো মনে রাখবে। হিমবাহের প্রভাব, আজ থেকে কয়েক হাজার বছর আগে উত্তর আমেরিকা মহাদেশের বিশাল অংশ হিমবাহের নিচে ঢাকা ছিল। হিমবাহ যখন সরে যায় তখন ভূমিরূপের ব্যাপক পরিবর্তন করে এবং হিমবাহের ক্ষয়কার্যের ফলে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়, যা পরবর্তীতে বরফ গলা জলে পূর্ণ হয়ে অসংখ্য হ্রদে পরিণত হয়েছে। গল্পের মতো মনে রাখবে। এবার 2 নম্বরে দেখো, কানাডিয়ার সিল্ট অঞ্চল। কানাডার শিল্পাঞ্চল মূলত কানাডিয়ার সিল্ট মালভূমি এলাকায় অবস্থিত। এই অঞ্চলটি প্রাচীন ও কঠিন শিলা দিয়ে গঠিত এবং এর ভূমি অত্যন্ত বন্ধুর ও অসমান। এই ঢেউ খেলানো নিচু জমিগুলোকে জল জমে প্রাকৃতিকভাবে প্রচুর হ্রদ তৈরি হয়েছে। এবারে 3 নম্বরে গিয়েছে শিল্পের প্রয়োজনীয়তা। এই হ্রদগুলি শিল্পের জন্য প্রয়োজনীয় জল সরবরাহ এবং জলবিদ্যুৎ উৎপাদনে বড় ভূমিকা রাখে, তাই এই হ্রদগুলিকে কেন্দ্র করেই শিল্পাঞ্চল গড়ে উঠেছে। এটা মানে জাস্ট কেন গড়ে উঠেছে শিল্পাঞ্চল, সেটা কারণ, প্রথম দুটো কারণই হচ্ছে মেন কারণ, হিমবাহের প্রভাব আর কানাডিয়ার সিল্ট অঞ্চল। এবার টিকা লিখতে বলেছে লরেন্সীয় মালভূমি। দেখো, লরেন্সীয় মালভূমির অবস্থান কোথায়? উত্তর আমেরিকা মহাদেশের উত্তরে হাডসন উপসাগরকে কেন্দ্র করে এই সুবিস্তীর্ণ উচ্চভূমি অবস্থিত। পাশে একটা ছবি দেওয়া আছে, উচ্চভূমির ছবি দেওয়া আছে, দেখো ওই ব্লু কালারে, দেখো ইন্ডেক্সে দেওয়া আছে কানাডিয়ান সিল্ট, অর্থাৎ ব্লু অংশটা যেটা। এবারে অবস্থান কোথায়? উত্তর আমেরিকা মহাদেশের উত্তরে হাডসন উপসাগরকে কেন্দ্র করে সুবিস্তীর্ণ উচ্চভূমি অবস্থিত, যেটা বললাম। এর অন্যান্য নাম কি আছে? একে কানাডিয়ান সিল্ট বা লরেন্সীয় মালভূমিও বলা হয়। এর গঠন কি? এই মালভূমি অত্যন্ত প্রাচীন এবং শক্ত রূপান্তরিত শিলা, যেমন গ্রানাইট ও নিচ দিয়ে গঠিত। দীর্ঘকাল ধরে ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে এটি বর্তমানে একটি নিচু মালভূমিতে পরিণত হয়েছে। ভূপ্রকৃতি কেমন? হিমবাহের কার্যের ফলে এখানে অসংখ্য হ্রদ দেখা যায়, যেটা আগেই পড়লে, যেমন গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ এবং আঁকাবাঁকা নদ নদী সৃষ্টি হয়েছে। এখানকার মাটি খুব একটা উর্বর নয়। সম্পদ কি? কৃষিকাজে উন্নত না হলেও এই অঞ্চলে খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। এখান থেকে প্রচুর পরিমাণ নিকেল, সোনা, তামা, আকরিক, লোহা উত্তোলন করা হয়। পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে, মনে থাকবে, একটু পড়লে ভালো করে। এবার নেক্সট দেখো 5 নম্বর, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, এইটুকু মনে রাখবে। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং ওই একই উষ্ণতায় ওই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন, তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। পড়বে এটা ভালো করে। এইসব সংজ্ঞাগুলো খানিকটা ওই বিজ্ঞানের মতো, ভৌত বিজ্ঞানের মতো, এগুলা মনে রাখার চেষ্টা করবে। এগুলো ভুল একটু হওয়া মানে পুরোটাই ভুল, অথবা এগুলো ভালো করে মুখস্থ করবে বা পড়ে বুঝে রাখবে। এবারে হচ্ছে ফার শিল্প কি? ফার শিল্প হলো এমন একটি শিল্প যেখানে প্রচুর লোমযুক্ত চামড়া সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং বিভিন্ন পোশাক বা বিলাসবহুল পণ্য তৈরি করা হয়। এর মূল বৈশিষ্ট্যগুলো হলো কি? কাঁচামাল মূলত সিল, বিভার, মিঙ্ক বা খরগোশের মতো পশুর লোম চামড়া ব্যবহার করা হয়। এর ব্যবহার কি কাজে লাগে? শীতপ্রধান দেশে এই শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পশুর চামড়া দিয়ে তৈরি পোশাক শরীরকে প্রচণ্ড ঠান্ডা থেকে রক্ষা করে। পণ্যকে এই শিল্পে কোট, জ্যাকেট, টুপি, কম্বল এটসেট্রা তৈরি করা হয়। পাশে একটা ছবি দেওয়া আছে, দেখো ওই লোম শুদ্ধ চামড়া বিক্রি হচ্ছে বা চামড়ার পোশাক বিক্রি হচ্ছে। এটা হচ্ছে ফার শিল্প। এবার 4 দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। অনাধিক 50টি শব্দ, অর্থাৎ 50টির বেশি শব্দে নয়। ঘূর্ণাবাত বৃষ্টিপাত, ঘূর্ণ বৃষ্টিপাত দেখে বলছে কিভাবে সংগঠিত হয়?
অ্যান্সার দেখো, কোনো স্থানে উষ্ণ ও আর্দ্র বায়ুর সংস্পর্শে শীতল ও ভারু বায়ু এলে উষ্ণ বায়ু হালকা হওয়ার কারণে উপরের দিকে উঠে যায়। এই ঘূর্ণায়মান ঊর্ধ্বগামী বায়ু শীতল ও ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে এবং বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টিপাত ঘটায় তাকেই ঘূর্ণা বৃষ্টিপাত বা সাইক্লোনিক রেনফল বলে। এটি মূলত নিম্নচাপ কেন্দ্রের প্রভাবে ঘটে। ঘূর্ণা বৃষ্টি কি, সাইক্লোনিক রেনফলটা কি? একে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটা কি ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি, আর একটা কি দেখো নাতিশীতোষ্ণ মণ্ডলের ঘূর্ণবৃষ্টি। ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টিটা কি, যখন কোনো স্থানে উষ্ণতা বেড়ে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, যেখানে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়, চারপাশে উচ্চচাপের শীতল বায়ু ওই কেন্দ্রের দিকে কুণ্ডল আকারে ছুটে আসে এবং উপরে উঠে ঘনীভূত হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঘটায়। অর্থাৎ কোনো স্থানে উষ্ণতা বেড়ে গেলে কি হচ্ছে, বায়ু হালকা হয়ে সেখানকার বায়ু উপরে উঠে গেল, আর সেখানে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হলো, মানে কি শূন্যস্থান পূরণ হলো। সেই শূন্যস্থান পূরণ করতে কে আসবে, চারপাশে উচ্চচাপ থেকে শীতল বায়ু আসবে, ছুটে আসবে এবং উপরে উঠে গিয়ে ঘনীভূত হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়, উষ্ণ বায়ুটা যে উপরে উঠলো। এবার চোখ কি আই অফ সাইক্লোন আছে, এখানে দেখা যায় ঘূর্ণঝড়ের কেন্দ্রে শান্ত আবহাওয়া ও পরিষ্কার আকাশ থাকে, এই ঘূর্ণাবাতের চোখ বলা হয়। তাই ঘূর্ণাবাতের চোখে সবসময় শান্ত হাওয়া বিরাজ করে। এটাই ক্রান্তীয় ঘূর্ণাবাত, যেইটা সবচেয়ে হচ্ছে বিপজ্জনক। এর আঞ্চলিক নাম হচ্ছে বঙ্গোপসাগরে একে সাইক্লোন বলে, আমাদের যখন সাইক্লোন আসে বঙ্গোপসাগরে। ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন, পূর্ব চীন সাগরে টাইফুন বলা হয়। এগুলো বিপজ্জনক হয়। 2009 সালে আয়লা এবং 2013 সালে ফাইলিনের উদাহরণ। ইয়াস হয়েছিল 2021-এ। নাতিশীতোষ্ণ মণ্ডলের ঘূর্ণাবৃষ্টি কি, এটা হচ্ছে এতটা ক্ষতিকর প্রভাব ফেলে না মানুষজনের উপর বা প্রকৃতির উপর। সৃষ্টি কি, যখন ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ আর্দ্র বায়ু এবং মেরু অঞ্চলের শীতল ও শুষ্ক বায়ু মুখোমুখি হয়, তখন তাদের সংযোগস্থলে আলোড়ন সৃষ্টি হয়। হালকা উষ্ণ বায়ু শীতল বায়ুর ঢাল বরাবর উপরে উঠে গিয়ে ঘনীভূত হয় এবং বৃষ্টিপাত ঘটায়। এর বৈশিষ্ট্য কি, এই বৃষ্টিপাতে ঝোড়ো হাওয়া ছাড়াই ঝিরঝিরে আকারে দীর্ঘক্ষণ ধরে চলে। অর্থাৎ হালকা বৃষ্টিপাত, এখানে ঝড়ের প্রভাব বেশি একটা থাকে না, ঝোড়ো হাওয়া এমনি হালকা বয়। স্থান কোথায়, মূলত মধ্য অক্ষাংশের দেশগুলিতে শীতকালে এই ধরনের বৃষ্টিপাত দেখা যায়, যেটাকে অ্যান্টি সাইক্লোন বলছে। সেটাকে সাইক্লোন বলছে, ট্রপিক্যাল সাইক্লোনটাকে, আর এটাকে খানিকটা অ্যান্টি সাইক্লোন টাইপের বলছে। এবার 2 নম্বর কোশ্চেন দেখো, আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? কারণগুলা কি কি নিচে দেওয়া হয়েছে দেখো। নদীর তীব্র গতিবেগ, আমাজন বিশ্বের অন্যতম শক্তিশালী নদী, এর মোহনায় জলের প্রবাহ অত্যন্ত প্রবল হয়, পলি জমে বদ্বীপ গড়ার সুযোগ পায় না, বরং পলি সমুদ্রের গভীরে চলে যায়। 2 নম্বরে কি, সমুদ্রের গভীরতা ও জোয়ার ভাটা, মোহনার কাছে আটলান্টিক মহাসাগর বেশ গভীর, এর পাশাপাশি জোয়ার ভাটার প্রবল টানে পলিরাশি দ্রুত সরে যায়, ফলে বদ্বীপ গঠিত হতে পারে না। 3 নম্বর কারণ কি, মোহনার প্রশস্ততা, আমাজন নদীর মোহনা অত্যন্ত প্রশস্ত, এই জন্য কি জলধারা নির্দিষ্ট কোনো সরু পথে প্রভাবিত না হয়, বিশাল এলাকা জুড়ে সমুদ্রে মেশায় পলি সঞ্চিত হওয়ার মতো অনুকূল পরিবেশ তৈরি হয় না। 4 নম্বরে কি, সামুদ্রিক স্রোত, আমাজন যে স্থানে সমুদ্রে মিশেছে সেখানে শক্তিশালী সামুদ্রিক স্রোত প্রভাবিত হয়। আটলান্টিক মহাসাগর এখন প্রচণ্ড ভয়ঙ্কর, আমরা জানি। এই স্রোত নদীর পলিকে উপকূলে জমতে না দিয়ে দূরে ভাসিয়ে নিয়ে যায়। এবার 3 নম্বর কোশ্চেন দেখো, হ্রদ অঞ্চল কৃষিতে উন্নত কেন? উত্তর আমেরিকা মহাদেশের গ্রেট লেকস বা হ্রদ অঞ্চল কৃষিকাজে অত্যন্ত উন্নত। এর প্রধান কারণগুলি কি, বিস্তীর্ণ সমভূমি ও উর্বর মৃত্তিকা দেখা যায়। এই অঞ্চলে কৃষিকাজের উপযোগী বিশাল সমতল ভূমি রয়েছে। হিমবাহের কার্যের ফলে গঠিত এখানে উর্বর পলি ও লোয়েস মৃত্তিকা অত্যন্ত উর্বর, যা প্রচুর ফসল উৎপাদনের সহায়ক। 2 নম্বরে কি আছে, অনুকূল জলবায়ু, এই অঞ্চলের জলবায়ু নাতিশীতোষ্ণ এবং বৃষ্টিপাতের পরিমাণ পরিমিত। পর্যাপ্ত বৃষ্টিপাত ও মনোরম তাপমাত্রা চাষাবাদের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। এবার 3 নম্বরে কি, জলের সহজলভ্যতা, এই অঞ্চলে 5টি বিশাল হ্রদ কি কি আছে, সুপিরিয়র আছে, মেসিগান আছে, হুরন আছে, ইরি আছে ও অন্টারিও আছে, থাকায় জলসেচের কোনো অভাব হয় না। হ্রদের জল খুব সহজেই কৃষিকাজে ব্যবহার করা যায়। এইগুলো হচ্ছে কৃষিতে উন্নত হওয়ার কারণ। এছাড়া আরও দুটো কারণ আছে, পাশে দেখে নাও। উন্নত কৃষি প্রযুক্তি ব্যবস্থা আছে, পাশের ছবিগুলোও আছে, লক্ষ্য করবে। এখানে অত্যন্ত আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা হয়। উন্নত যন্ত্রপাতি, উচ্চ ফলনশীল বীজ এবং রাসায়নিক সারের ব্যবহার এখানকার কৃষিকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। 5 নম্বর পয়েন্ট কি,
উন্নত পরিবহন ও বাজার ব্যবস্থা, ঘন জনবসতিপূর্ণ অঞ্চল হওয়ায় উৎপাদিত ফসলের প্রচুর চাহিদা রয়েছে। এছাড়া উন্নত সড়ক, রেলপথ ও হ্রদপথের মাধ্যমে ফসল দ্রুত বাজারে পৌঁছে দেওয়া সম্ভব হয়। এইসব কোশ্চেনগুলায় কৃষিতে উন্নত কেন, বা এখানে শিল্পে উন্নত কেন, বা এখানে এই ফসল বেশি হয় কেন, এখানকার মেন পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবে। বাকিটা একটু পড়লে, একবার পড়লেই হচ্ছে নিজে বানিয়ে লেখার চেষ্টা করতে পারো। আর কোনো যদি অঞ্চলগুলোর নাম থাকে বা হ্রদের নাম এখানে যেমন আছে, এগুলো একটু মনে রাখবে আর পয়েন্টগুলোকে মনে রাখার চেষ্টা করবে, দেখবে নিজে খানিকটা গল্পের মতো বানিয়ে লিখতে পারো একবার পড়লে। তা আবার পুরোটা গল্প বানাতে যাবে না, সমস্যা আছে। এবার 4 নম্বর কোশ্চেন দেখো, মৃত্যু উপত্যকা কি, যেটাকে ডেড ভ্যালি বলা হয়। এর অবস্থান কোথায়? ওই পাশে দুটো ছবি দেওয়া আছে দেখো। ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশে পশ্চিম পার্বত্য অঞ্চলে অবস্থিত। এর উচ্চতা উপত্যকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচে অবস্থিত। জলবায়ু চরম ভাবাপন্নতা কেমন? এটি উত্তর আমেরিকার সবচেয়ে উষ্ণতম স্থান, তাপমাত্রা পৌঁছে 56 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং পশ্চিম গোলার্ধের সর্বনিম্ন বিন্দু, সেখানে তাপমাত্রা আরও একটু বেশি হবে। প্রায় 56 ডিগ্রি সেন্টিগ্রেড মানে মানুষ টিকতে পারবে না খুব সহজেই। পরিবেশ কি? এই অঞ্চলে জলের লবণাক্ততাও বেশি, জলও পাবে না, প্রচণ্ড লবণাক্ত জল, ফলে অধিকাংশ জীবের বেঁচে থাকা কঠিন হয়ে যায়। তাই একে ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা বলে। এবার 5 নম্বর কোশ্চেন দেখে নাও। শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন? শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয় প্রধান কারণগুলি হলো কি কি? বিশাল গবাদি পশুর বাজার এখানে আছে। শিকাগো ছিল বিশ্বের বৃহত্তম গবাদি পশুর বাজার। এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে গরু, শুয়োর ও ভেড়া আনা হতো। শুধু গরু নয়, গরু, শুয়োর আর ভেড়া। মাংস প্রক্রিয়াকরণ শিল্প, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় এখানে বিশ্বের সর্ববৃহৎ মাংস প্যাকিং ও প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছিল। এখানকার ইউনিয়ন স্টক ইয়ার্ডস এই ব্যবসার মূল কেন্দ্র ছিল। এবারে উন্নত পরিবহন ব্যবস্থা। আমেরিকার মধ্যভাগে চারণভূমিগুলো থেকে রেলপথে গবাদি পশু সহজে শিকাগোতে আনা যেত, এবং এখান থেকে প্রক্রিয়াজাত মাংস সারা বিশ্বে রপ্তানি করা হতো। মূলত মাংস উৎপাদন ও ব্যবসার এই ব্যাপকতার কারণেই শিকাগো শহরকে এই বিশেষ নামে অভিহিত করা হয়, পৃথিবীর কসাইখানা নামে। এবারে 4 দাগের কোশ্চেন শেষ। 5 দাগের কোশ্চেনগুলো দেখে নাও। নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলছে অনধিক 80টি শব্দে, 80টির যেন বেশি না হয়। শৈলক্ষেপ বৃষ্টিপাত চিত্রসহ ব্যাখ্যা করতে বলেছে, বা বৃষ্টিপাতের উৎপত্তিটা কেমন হয় চিত্রসহ ব্যাখ্যা করতে বলেছে। শৈলক্ষেপ বৃষ্টিপাতটা কি, ফার্স্টে দেখে নিই। ওরোগ্রাফিক রেইনফল যাকে বলছে, সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু যখন প্রবাহ পথে কোনো পর্বত বা উচ্চভূমিতে বাধা পায়, তখন তার ঢাল বেয়ে উপরে উঠে যায়। উপরে এই বায়ু প্রসারিত শীতল হয়ে ঘনীভূত হয় এবং বৃষ্টিপাত ঘটায়। একেই শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। এর উৎপত্তি ও প্রক্রিয়া কি? 1 নম্বরে বায়ুর বাধা। সমুদ্র থেকে আসা আর্দ্র বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রভাবিত হওয়ার সময় কোনো পর্বতশ্রেণীতে বাধা পায়। উৎপত্তি প্রক্রিয়া দেখে নাও। ফার্স্টে কি হচ্ছে? বায়ুর বাধা পাচ্ছে। কীরকম? সমুদ্র থেকে আসছে যে আর্দ্র বায়ুটা, সেটা ভূপৃষ্ঠের উপর দিয়ে যাওয়ার সময় পর্বতশ্রেণীতে বাধা পেলো, উঁচু যেহেতু পর্বতশ্রেণী। এবার 2 নম্বরে কী হলো? ঊর্ধ্বগমন হবে। বাধা পেয়ে বায়ু পর্বতের ঢাল বেয়ে উপর দিকে উঠতে শুরু করে, এবং উপরে ওঠার ফলে বায়ুর চাপ কমে এবং বায়ু প্রসারিত হয়, যার ফলে বায়ুর তাপমাত্রা কমে যায়। এবার 3 নম্বর কী হচ্ছে? সেই বায়ু কী হচ্ছে? যেহেতু জলীয়বাষ্প আছে, বায়ু সম্পৃক্ত হওয়ার পর জলীয়বাষ্প ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয়ে গেল। এবার 4 নম্বর প্রক্রিয়া কি? সেই মেঘ কী হচ্ছে? বৃষ্টিপাত আকারে নেমে আসবে। পর্বতের যে ঢাল বরাবর বায়ু উপরে ওঠে, যেটাকে প্রতিপাত ঢাল বলা হয়, সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। আর অনুপাত ঢালে কী হয়? বৃষ্টিপাত হয় না। প্রতিপাত ঢাল বরাবর প্রচুর বৃষ্টিপাত হয়। আর বিপরীত দিকে কী হয়? বৃষ্টির ছায় অঞ্চল হয়। বায়ু পর্বত অতিক্রম করে যখন বিপরীত ঢাল বা অনুপাত ঢালে পৌঁছায়, তখন তাতে জলীয়বাষ্প খুব কম থাকে এবং নিচে নামার সময় বায়ুর উষ্ণতা বেড়ে যায়। তাই এই ঢালে খুব কম বৃষ্টি হয়, যাকে বৃষ্টির ছায় অঞ্চল বলা হয়। এই ছবিটাকে দেখো, যেখানে সমুদ্র থেকে জল বাষ্পীভূত হচ্ছে, বাম দিক থেকে দেখো। তারপর কী হচ্ছে? পর্বতে বাধা পেয়ে উপর দিকে উঠছে, উপরেতে ঘনীভূত হয়ে কী হচ্ছে? লেখা আছে কনডেন্সিং ওয়াটার ভেপার, যেটা মেঘ তৈরি হচ্ছে। সেই মেঘ কী হচ্ছে? এই প্রতিবাদ ঢালে ওই বৃষ্টি আকারে বিন্দু বিন্দু আকারে দেওয়া থাকো, প্রতিবাদ ঢালে বৃষ্টি আকারে নামছে, যেখানে গাছপালা প্রচুর আছে। আর বিপরীত দিকে যাওয়ার সময় সেই বায়ু কী হচ্ছে? জলীয়বাষ্প হারিয়ে ফেলছে, ফলে কি সেখানে শুষ্ক, বৃষ্টিপাত তেমন একটা হয় না অনুপাত ঢালে বিপরীত দিকে, যেটাকে রেন শ্যাডো অঞ্চল উপরে চিহ্নিত করা আছে। এর উদাহরণ যেমন আছে পশ্চিমঘাট পর্বত। দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ুর আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, কিন্তু পূর্ব ঢালে এটি বৃষ্টির ছায়া অঞ্চল, যেখানে দাক্ষিণাত্যের মালভূমি সৃষ্টি হয়েছে।
চেরাপুঞ্জি বনাম শিলং আছে। মেঘালয়ের খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে অবস্থিত চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হয় আমরা জানি। বার্ষিক প্রায় 11,777 মিলিমিটার, কিন্তু ঢালের উত্তর ঢাল যেটা আছে সেখানে মাত্র 56 কিমি দূরে অবস্থিত শিলংয়ের বৃষ্টিপাত অনেক কম হয়, কারণ সেটা অনুবাদ ঢাল, বার্ষিক 2207 মিলিমিটার। এবার নেক্সট যে কোশ্চেনটা আছে দেখে নাও, পৃথিবীর ফুসফুস কোন অঞ্চলকে বলে? এই অঞ্চলের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। অ্যামাজন রেন ফরেস্ট যেটা, সেটাকে পৃথিবীর ফুসফুস বলা হয় আমরা জানি। এখানে একটা স্কেচ ছবি বা একটা কম্পিউটারাইজড ছবি দিয়েছি, দেখো ওপরে ফুসফুসের মতো দেখতে আমাজন রেনফলকে এটা বলা হয়। এই অঞ্চলের জলবায়ু বৈশিষ্ট্য নিচে আমাজন জঙ্গলের ছবি দেওয়া আছে, দেখো অনেক বড় বড় গাছ, গভীর জঙ্গল, অন্ধকারময়। এই অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য কি? আমাজন অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এটা মনে রাখবে, কোন জলবায়ু অঞ্চলে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো কি? অত্যাধিক উষ্ণতা, এখানে সারা বছরই তাপমাত্রা বেশি থাকে, গড়ে প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড। বার্ষিক তাপমাত্রার প্রান্তর খুব কম। প্রচুর বৃষ্টিপাত হয়, প্রতিদিন বিকেল বা সন্ধ্যায় এখানে পরিচালন প্রক্রিয়ায় প্রবল বৃষ্টিপাত হয়। কেন? এখানে নিরক্ষীয় অঞ্চলে 1 নম্বরে অবস্থিত। 2 নম্বর কারণ হচ্ছে এখানে উদ্ভিদ বেশি থাকে। গাছ লাগাতে কেন বলে? বৃষ্টিপাত যাতে হয়। এখানে প্রচুর উদ্ভিদ যেহেতু আছে, জলীয় বাষ্প প্রস্বেদন প্রক্রিয়া প্রচুর ছাড়ে, সেই জন্য মেঘ সৃষ্টি হয়, বৃষ্টিপাত হয়। আর এটা নিরক্ষীয় অঞ্চলে একটা অবস্থিত। 4টার বৃষ্টি বা 4 o'clock রেন দেখা যায় এই সেখানে। বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় 250 সেন্টিমিটার, 300 থেকে 300 সেন্টিমিটার। এখানকার আর্দ্রতা, সারা বছর বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকে, যার ফলে আবহাওয়া বেশ গুমোট অনুভূত হয়। আর্দ্রতা বেশি থাকলে কি বেশি গরম মনে হয়, ঘাম বেরোবে বেশি। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য কি এখানকার? এই অঞ্চলে উদ্ভিদ সেলভা অরণ্য নামে পরিচিত। এই অরণ্যটা কি নামে পরিচিত? সেলভা নামে পরিচিত। বৈশিষ্ট্যগুলো হলো কি, এখানে চিরহরিত বনভূমি, অর্থাৎ প্রচুর বৃষ্টিপাত উত্তাপের কারণে এখানকার গাছগুলোর পাতা কখনোই একসাথে ঝরে না, তাই বনভূমি সারা বছর সবুজ দেখা যায়। ঘন বিন্যাস, গাছগুলো অত্যন্ত ঘনভাবে জন্মায়, ফলে বনের ভিতরে সূর্যের আলো পৌঁছতে পারে না। একে চাঁদোয়া বা ক্যানোপি বলা হয়। চাঁদোয়া দেখা যায় এই জঙ্গলে বা এই বনভূমিতে। বিভিন্নতা উচ্চতা, এখানে একই সাথে নানা প্রজাতির গাছ দেখা যায়। গাছগুলো অত্যন্ত দীর্ঘ হয়, ছবিতে দেখতে পাচ্ছ অনেক উঁচু উঁচু গাছ, ও শক্ত কাঠের হয়। গাছগুলো কি কি হয়? মেহগিনি হয়, রোজউড হয়, আয়রনউড হয়। আর লতা গুল্ম জন্মায় বড় বড় গাছগুলিকে জড়িয়ে অসংখ্য পরজীবী গাছ ও লতা, যেটাকে লায়না বলছে, উপরের দিকে উঠে যায়। ছবিতে দেখতে পাচ্ছ অনেক দড়ির মতো সব ঝুলছে, একদম নিচের কোণের ছবিটায়। এবার 3 নম্বর কোশ্চেন দেখে নাও, নিয়ত বায়ু কয় প্রকার ও কি কি? যে কোনো একটি নিয়ত বায়ু প্রবাহের বিবরণ দিতে বলেছে। নিয়ত বায়ু মূলত 3 প্রকার আমরা জানি। একটা হচ্ছে আয়ন বায়ু বা ট্রেড উইন্ডস যাকে বলা হয়। মাঝখানে যেটা দেখো ছবিতে, পাশের ছবিতে, পৃথিবীর মাঝখানে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল বরাবর প্রভাবিত হয়। পশ্চিমা বায়ু ওয়েস্টার্লিজ, তার ঠিক পরে, অর্থাৎ 2 মেরুতে তার ঠিক পরে। আর দেখো লাস্টে দেখো 3 নম্বরে মেরু বায়ু আছে, একদম দুটো মেরুতে হয়, 90 ডিগ্রি নর্থ আর 90 ডিগ্রি সাউথে, পোলার উইন্ডস। এইবারে আয়ন বায়ু সম্পর্কে আলোচনা করলাম। আয়ন বায়ু কি? উভয় গোলার্ধে উপক্রান্তি উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নিয়মিতভাবে যে বায়ু প্রভাবিত হয় তাকে আয়ন বায়ু বলা হয়। কোথায়? উভয় গোলার্ধে, মাঝখানে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, তার দুদিকে দেখো ট্রেড উইন্ডস লেখা আছে ছবিতে। সারা বছর নিয়মিতভাবে যে বায়ু উভয় গোলার্ধে উপক্রান্তি উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যাচ্ছে, মাঝখানে কি নিম্নচাপ বলয়, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, সেখানে প্রভাবিত হচ্ছে, তাকে আয়ন বায়ু বলছে বা ট্রেড উইন্ড বলছে। এর দিক কি? উত্তর গোলার্ধে এটি উত্তর পূর্ব দিকে, ছবিতে দেখো উত্তর গোলার্ধে কোন দিকে বাঁকছে? উপরের দিকটা উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিকে বেঁকে যাচ্ছে। আর দক্ষিণ গোলার্ধে কোন দিকে বাঁকছে? দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিকে, ছবিতে দেখতে পাচ্ছ দক্ষিণ পূর্ব দিকে বেঁকে যাচ্ছে। এর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে প্রাচীনকালে পালতোলা জাহাজগুলি এই বায়ুর পথ অনুসরণ করে বাণিজ্যের উদ্দেশ্যে যাতায়াত করতে বলে একে বাণিজ্য বায়ুর নামকরণ হয়েছে। এনে ট্রেড উইন্ডস বলা হয় ইংরেজি থেকে, যার একটা নাম আয়ন বায়ু। একে বাণিজ্য বায়ু বা ট্রেড উইন্ডসও বলা হয়। এটি সাধারণত শুষ্ক প্রকৃতির হয়, তবে সমুদ্রের উপর দিয়ে আসার সময় জলীয় বাষ্প সংগ্রহ করে মহাদেশের পূর্ব উপকূলে কিছুটা বৃষ্টিপাত ঘটায়। এবার 4 নম্বর কোশ্চেন দেখে নাও, কানাডার সিল্ট অঞ্চলে কাষ্ঠ ও কাগজ শিল্প উন্নত কেন? কানাডার সিল্ট অঞ্চল কাষ্ঠ ও কাগজ শিল্প উন্নত হওয়ার প্রধান কারণগুলি নিচে আলোচনা করা হলো। কাঁচামালের সহজলভ্যতা এখানে আছে,
কানাডার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সরলবর্গের তৈগা বনভূমি অবস্থিত। এখান থেকে কাগজ তৈরির প্রধান কাঁচামাল হিসেবে নরম কাঠের যোগান প্রচুর পরিমাণে পাওয়া যায়। নদীপথের সুবিধা আছে এখানে। শীতকালে গাছ কেটে বরফে ঢাকা নদীর উপর রাখা হয়। বসন্তকালে বরফ গললে কাঠের গুঁড়িগুলি ভাসিয়ে সহজেই শিল্পকেন্দ্রে পৌঁছে দেওয়া যায়। এতে পরিবহন খরচ অনেক কমে যায়। ছবিতে দেখতে পাচ্ছ 2 নম্বর ছবিতে। সুলভে জলবিদ্যুৎ। এই শিল্পের প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। কানাডার খরস্রোতা নদীগুলি থেকে উৎপন্ন প্রচুর পরিমাণে সস্তা উন্নত মানের জলবিদ্যুৎ এই শিল্পের উন্নতিতে সাহায্য করে। এইগুলাই কারণ। এই নদীপথের যে সুবিধা, কাঠ ভেসে নিয়ে যাওয়া হচ্ছে, কোন মুভিতে আমরা দেখতে পাই? পুষ্পাতে দেখতে পাই। এবারে যেটা নেক্সট কারণ আছে দেখো, শীতল জলবায়ু এখানকার। এই অঞ্চলে শীতল জলবায়ু কাঠ কাটা ও কাগজ তৈরির জন্য অনুকূল। এছাড়া কাঠের মণ্ড পচন থেকে রক্ষা পায়, ঠান্ডায় পচে না বা ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করে না। এই আবহাওয়ায় সাহায্য করে। উন্নত প্রযুক্তি ও শ্রমিক, পাশেই দেখতে পাচ্ছ গাছ কীরকম কেটে নেওয়া হচ্ছে যন্ত্রপাতির সাহায্যে। অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও দক্ষ শ্রমিকের যোগান এই শিল্পকে বিশ্বমানের করে তুলেছে। চাহিদা ও বাজার, উন্নত জলপথ যেমন সেন্ট লরেন্স নদীর গতিপথ, নদীপথ যেটা আছে, এবং রেলপথের মাধ্যমে আমেরিকা যুক্তরাষ্ট্র ইউরোপের বাজারে কাগজ রপ্তানি করার সুবিধা রয়েছে। এগুলাই মেন কারণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এতটুকু পর্যন্ত। এই কোশ্চেনগুলো ভালো করে পড়বে একবার রিডিং দিয়ে, আর জায়গাগুলোর নাম মনে রাখার চেষ্টা করবে। পয়েন্টগুলো, যেসব কোশ্চেনগুলো, কেন এখানে শিল্পে ভালো, কেন এখানকার জলপথ ব্যবস্থা ভালো, কেন এখানকার কৃষি ব্যবস্থা, ওইগুলো পয়েন্টগুলো মনে রাখবে। একবার রিডিং পড়বে, দিলেই ভালোভাবে মনে থাকবে। আর যেসব ছোটো ছোটো সংজ্ঞাগুলো আছে এবং আপেক্ষিকাত্রা, ওগুলো হচ্ছে এখানে একটা বিজ্ঞানের মতো। ওগুলো অ্যাকুরেটলি মুখস্থ করার চেষ্টা করবে বা মনে রাখার চেষ্টা করবে, নয়তো এগুলো একটু ভুল হয়ে গেলে পুরোটাই ভুল। ঠিক আছে, ভালো করে পড়বে। আর বন্ধুদেরকে পারলে শেয়ার করো, লাইক করবে, কমেন্ট করবে কোনো কিছু দরকার হলে। আর সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। টাটা।